আজকে তোমাদেরকে যে টপিকটি পড়ানো হবে সেটি কম্পিটিটিভ এক্সামের যে কোনো কম্পিটিটিভ এক্সামের খুব কমন একটা টপিক, যেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিওর কী কী অঙ্ক আমরা করতে পারি এবং রেশিও থেকে কী ধরনের অঙ্ক কম্পিটিটিভ এক্সামে আসে, সেগুলোর বিভিন্ন টাইপের অঙ্ক আজকে আমরা করব। এবং সেই অঙ্কগুলো করার আগে প্রথমে যেটা আমি তোমাদেরকে করাবো সেটা হচ্ছে কনসেপ্টটা কী, রেশিওর কনসেপ্টটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। ঠিক আছে, তো রেশিও বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ রেশিও? রেশিও ইজ বেসিক্যালি ইউজড টু compare two or more than two quantities, অর্থাৎ দুই বা দুইয়ের বেশি কোয়ান্টিটিকে কম্পেয়ার করতে গেলে আমরা রেশিও ইউজ করি। এবার কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। অর্থাৎ ধরো আমি রাম আর অমিত দুজনের বয়স লিখলাম। রামের বয়স হচ্ছে ধরো 10 বছর, অমিতের বয়স 15 বছর। এইবার এইটা রামের বয়স 10 ইয়ার্স, অমিতের বয়স 15 বছর 15 ইয়ার্স। তাহলে দুজনের বয়সের অনুপাত বা দুজনের বয়সের রেশিও কী হবে? রাম আর অমিতের বয়সের অনুপাত বা রেশিও হবে 10:15। ওকে, তো এই যে আমি রাম আর অমিতের বয়সের অনুপাতটা 10:15 বলছি, এই 10টা কি? এই 10টা হচ্ছে কোয়ান্টিটি। এই 10টা হচ্ছে কোয়ান্টিটি। এই 15টা কি? এই 15টা হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ। অর্থাৎ দুজনের বয়স, সেই বয়সের যে পরিমাণ, যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিকে আমরা কম্পেয়ার করছি, তুলনা করছি। কিসের সাহায্যে? রেশিওর সাহায্যে। এবার দুজন না থেকে এটা তিনজনও হতে পারে। ধরো রাম অমিতের সাথে আরও একজন চলে আসলো, ধরো শ্যাম, এবং শ্যামের বয়স কত? শ্যামের বয়স 20 বছর। তো তিনজনের বয়সের অনুপাত আমরা তখন লিখব কত? তখন আমরা লিখব 10:15:20। অর্থাৎ সেক্ষেত্রেও হবে। তো মোট কথা, দুজন হোক বা তিনজন হোক বা চারজন হোক, যতজনই হোক, তাদের যে কোয়ান্টিটি, দুই বা দুইয়ের বেশি কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যা বা পরিমাণকে কম্পেয়ার করতে, তুলনা করতে আমরা রেশিওর হেল্প নিতে পারি। এবং এখানে যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়ালি, সেটা হচ্ছে রেশিও হতে গেলে ইউনিটটা কিন্তু সেম হতে হবে, অর্থাৎ এককটা কিন্তু সেম হতে হবে। কীরকম? ধরো আমি এখানে বললাম যে আমি এখানে রামের হাইট লিখলাম আর আমি অমিতের এজ লিখলাম। তো রামের হাইট কত? ধরো রামের হাইট হচ্ছে 5 ফিট, আর অমিতের এজ মানে অমিতের বয়স কত? অমিতের এজ হচ্ছে ধরো 15 ইয়ার্স। এইবার আমি কিন্তু রামের হাইট আর অমিতের এজ এই দুটোর মধ্যে রেশিও বানিয়ে এটাকে 5:15 লিখতে পারি না। কেন? কারণ রামের হাইটের ইউনিট কত? একক কি? ফিট। আর অমিতের এজের ইউনিট বা একক কত? ইয়ার, বছর। তাহলে দুটো ইউনিট কিন্তু সেম নয়, একই নয়। এবং রেশিও করতে গেলে কিন্তু দুটো ইউনিটকে সেম হতে হবে, একই হতে হবে, না হলে কিন্তু রেশিও বানানো যায় না। তাহলে রেশিও বানাতে গেলে কিন্তু হয় রামের হাইট এপাশে অমিতের হাইট লাগবে, আর না হলে রামের এজ লাগবে। অর্থাৎ দুটো একই বিষয়ের উপরেই কিন্তু আমরা রেশিও বানাতে পারবো। হয় দুজনেরই এজ বা দুজনের বেশি এজ, না হলে দুজনেরই হাইট বা দুজনেরই ওয়েট, বা দুটো জিনিসের দাম, চারটে জিনিসের দাম। মোট কথা একই বিষয়ের উপরে কিন্তু সবসময় রেশিও হবে, এবং তাদের ইউনিটটা কিন্তু সবসময় সেম হতে হবে, একই হতে হবে। এবার রেশিও আমাদেরকে কি বলে? ধরো আমি একটা খুব সিম্পল বিষয় এখানে বলছি, যে ধরো ভ্যাডিলাল আইসক্রিম, আমরা সবাই ভ্যাডিলালের আইসক্রিম খাই আর আমুলের আইসক্রিম। তো ভ্যাডিলালের আইসক্রিমের দাম ধরো হচ্ছে 20 টাকা, আর আমুলের আইসক্রিমের দাম হচ্ছে 40 টাকা। তাহলে এই যে জিনিসটা, ভ্যাডিলালের আইসক্রিম আর আমুলের আইসক্রিম, এই দুটোর মধ্যে রেশিও কত? এই দুটোর মধ্যে রেশিও হচ্ছে 20:40। প্রথম কথা আমাকে বুঝতে হবে যে এখানে আমি রেশিও বানাতে পারবো কি পারবো না।
তার উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। কেন পারবো? কারণ দুটোর একক বা ইউনিট কিন্তু সেম, দুটোর ইউনিট সেম থাকলে অবশ্যই তার মানে রেশিও বানানো যাবে। এবার তাহলে আমি এটা রেশিও লিখলাম 20:40। এটাকে যদি তুমি কেটে ফেলো, আচ্ছা রেশিওকে সিম্পলিফাই করে কীভাবে লেখা যায়? 20:40 মানে এটাকে লেখা যায় 20/40। এবং এটাকে খুব সিম্পলিফাইড ফর্মে আমরা কি লিখতে পারি? আমরা এটাকে কেটে দিয়ে 1 আর 2 দিয়ে লিখতে পারি 1/2, এবং 1/2কে আবার পরের স্টেপে গিয়ে লিখে দেওয়া যায় 1:2। তো এই যে জিনিসটা আসলো 20:40 সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা 1:2 লিখতে পারি। এটাকে তুমি ভেঙে এইভাবেও লিখতে পারো, বা কেউ যদি চায় যে আমি শর্টকাটে ডিরেক্ট করে দেবো, 20কে 20 দিয়ে কাটবো 1 লিখবো, 40কে 20 দিয়ে কাটবো 2 লিখবো, এবং ডিরেক্ট সেটাকে 1:2 লিখবো, তাতেও হবে। এবার এই যে 1:2 রেশিওটা আসলো, এই রেশিওটাকে ইন্টারপ্রেট করতে হয় কিভাবে? ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। এটার ব্যাখ্যা আমি কি দিতে পারি? এটার ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন আমি দিতে পারি যে ভ্যাডিলালের রেশিওটা কত? 1, আর আমুলের রেশিওটা 2। তাহলে এটার ব্যাখ্যা হবে যে আমুল ইজ টুয়াইস এক্সপেন্সিভ, টুয়াইস মানে 2 গুণ, আমুল ইজ টুয়াইস এক্সপেন্সিভ বা 2 গুণ এক্সপেন্সিভ দেন ভ্যাডিলাল। অর্থাৎ আমুল এর দাম দ্বিগুণ ভ্যাডিলালের থেকে। বা আরও সহজ একটা সুন্দর ব্যাখ্যা তোমরা লিখতে পারো যে ইফ ভ্যাডিলালস প্রাইস ইজ 1 রুপিস, যদি ভ্যাডিলালের প্রাইস 1 টাকা হয়, আমুলের প্রাইস হবে 2 টাকা, আমুলস প্রাইস উইল বি 2 রুপিস। এটাই এটার ব্যাখ্যা, এবং রেশিওটাকে এইভাবেই ব্যাখ্যা করতে হয়। ঠিক আছে, অর্থাৎ এই ফাইনাল যে রেশিওটা আসলো সেটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ভ্যাডিলাল সেটা যদি 1 হয় তার প্রাইস, আমুলের প্রাইসটা হবে 2 রুপিস। ওকে, তার রেশিওটা তার প্রাইস হিসেবে আমরা ব্যাখ্যা করব। এবং এখানে কিন্তু আমি বলছি না যে ভ্যাডিলালের প্রাইস 1 বা আমুলের প্রাইস 2, আমি বলছি যদি ভ্যাডিলালের প্রাইস 1 হয় তবে আমুলের প্রাইস 2 হবে। একটা যদি আছে, মানে একটা ইফ আছে। ওকে, ইফ ভ্যাডিলালস প্রাইস ইজ 1 রুপিস দেন আমুলের প্রাইস উইল বি 2 রুপিস। তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। এবার কয়েকটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে বলি। বিভিন্ন অঙ্ক তোমাদেরকে এখানে করতে হবে, সেই অঙ্কের বিভিন্ন কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আমি আগে একটু দেখিয়ে দিতে চাইছি, তারপরে আমি তোমাদেরকে, তার আগে আমি তোমাদেরকে কনসেপ্টগুলো বলবো। জাস্ট আমি কোয়েশ্চেনগুলো একটু দেখিয়ে রাখি যে কী কী কোয়েশ্চেন আজকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এখানে বিভিন্ন কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে যে কোয়েশ্চেনগুলো আমরা আজকে সলভ করব, ঠিক আছে। কিন্তু এই কোয়েশ্চেনগুলো করানোর আগে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া দিতে চাইছি, বা কিছু কনসেপ্ট আগে আমি তোমাদেরকে ক্লিয়ার করাতে চাইছি, তারপরে আমরা কোয়েশ্চেন করব। তো প্রথম কনসেপ্টটা কি দেখো, প্রথম কনসেপ্ট হচ্ছে যে ধরো অমিত আর রামের ইনকামের রেশিও তোমাকে বলে দিয়েছে, অমিত আর রামের ইনকামের রেশিও তোমাকে বলে দিয়েছে, এবং রেশিওটা কত বলেছে? রেশিওটা ধরো বলেছে 6:2, এবং তোমাকে ওদের টোটাল ইনকাম বলে দিয়েছে, অমিত আর রামের টোটাল ইনকাম বলে দিয়েছে। টোটাল ইনকাম মানে তাদের ইনকামের যোগফল, দুজনের ইনকামের যোগফল, সেটা কত বলে দিয়েছে? সেটা ধরো বলে দিয়েছে 1600 টাকা। এবং তোমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে যে অমিতের ইনকামটাও বের করো আর রামের ইনকামটাও বের করো, অমিতের ইনকামটাও বের করো আর রামের ইনকামটাও বের করো। এইটা একটা অঙ্ক, এইটা একটা টাইপের অঙ্ক যেটা আমরা সলভ করব, ঠিক আছে। নেক্সট আর একটা টাইপের অঙ্ক আমি আগে যে কোয়েশ্চেনের টাইপগুলো তোমাদেরকে দেখিয়ে দিতে চাইছি, তারপরে আমি তোমাদেরকে সলভ করব। সেখানে ধরো অমিত আর রামের রেশিওটা তোমাকে বলে দিয়েছে 6:2, এবং সেখানে তোমাদের টোটাল ইনকামটা বলে দেয়নি, ডিফারেন্স বলে দিয়েছে, দুজনের ইনকামের মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে, অমিত আর রামের ইনকামের মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে, এবং সেই ডিফারেন্সটা ধরো বলেছে 400 টাকা। এবং এখানেও তোমাকে সেম জিনিসই বের করতে হবে, অমিতের ইনকাম বের করতে হবে আর রামের ইনকাম বের করতে হবে। এখানে কি বলে দিয়েছে? ডিফারেন্স বিটুইন ইনকাম অফ অমিত অ্যান্ড রাম, বিটুইন ইনকাম, দুজনের ইনকামের ডিফারেন্স।
আচ্ছা, এই দুটো টাইপ হলো। আর একটা টাইপ আমি তোমাদেরকে বলবো যে এই ধরনের অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে ধরো অমিত আর রামের ইনকামের রেশিও বলে দিল, যেটা হচ্ছে 6:2, এবং তোমাকে তাদের প্রোডাক্ট বলে দেবে, প্রোডাক্ট অফ ইনকাম। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট অফ দেয়ার ইনকাম। এই প্রোডাক্ট অফ দেয়ার ইনকাম বলে দেবে, এবং প্রোডাক্ট অফ দেয়ার ইনকাম ধরো বলেছে 512, এবং তোমাকে অমিতের ইনকাম বের করতে হবে এবং রামের ইনকাম বের করতে হবে। এই তিনটে কনসেপ্টের উপরে অঙ্ক কিন্তু একদম বেসিক লেভেলে আমাদেরকে সবার আগে শিখতে হবে। আমি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে তারপরে কোয়েশ্চেনে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, এটা 512তে হবে না। এটা 1568 হবে। প্রোডাক্ট অফ দেয়ার ইনকাম উইল বি 1568। ওকে, না 1568ও হবে না, এটা just a minute. 'Give me a minute to reconcile the problem. 1728। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে প্রোডাক্ট। এবার এই 3 টাইপের অঙ্ক আমাদেরকে সলভ করতে হবে, এবং এই 3 টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে কোয়েশ্চেনে আমরা পাবো, ঠিক আছে? তো প্রথম টাইপের অঙ্কটাকে আমরা সলভ করার চেষ্টা করি। প্রথম টাইপের অঙ্কটায় অমিতের রেশিও কত বলেছে, সলিউশনটাকে আমি ব্লু কালারেই লিখছি। প্রথম টাইপের অঙ্কটায় অমিত আর রামের রেশিও বলেছে 6 আর 2। অমিতের রেশিও কত? অমিতের রেশিও 6। রামের রেশিও কত? রামের রেশিও 2। আচ্ছা, তাদের টোটাল ইনকামটা কোয়েশ্চেনে বলা আছে। তো আমি এবার রেশিও থেকে টোটালটা বের করি। রেশিওর টোটাল বের করতে গেলে রেশিওগুলোকে যোগ করে দিতে হবে। তো তাদের টোটাল কত হচ্ছে? রেশিওটা টোটাল হচ্ছে 6 + 2 মানে 8। এবার কোয়েশ্চেনে টোটাল ইনকাম কত বলেছে? কোয়েশ্চেনে টোটাল বলেছে 1600। তাহলে আমি 8কে 1600-র সমান ধরব। কী করলাম? অমিতের জন্য অমিতের রেশিও মানে 6টাকে ধরলাম, রামের জন্য রামের রেশিও মানে 2টাকে ধরলাম, দুটোকে যোগ করলাম, যোগ করলে কত আসলো? 8। এই 8টা কিসের যোগফল? দুজনের রেশিওর যোগফল। ওকে, এইবার আমি কোয়েশ্চেনের দিকে তাকিয়ে দেখছি দুজনের টোটাল ইনকাম 1600 বলা আছে। তাহলে এই যে রেশিওর যোগফল 8, সেটা কোয়েশ্চেনের যে টোটাল ইনকাম মানে 1600, সেটার সমান হবে, আমি ধরে নিতে পারি। তাহলে আমি লিখছি যে 8 = 1600। তাহলে 8 যদি 1600-র সমান হয়, সে আমরা ঐকিক নিয়মের মতো করে যেভাবে করতাম যে 8টি পেনের দাম ধরো 1600 টাকা, তাহলে একটা পেনের দাম কত হবে? একটা পেনের দাম হবে 1600/8। তো ঠিক সেরকমই 8 যদি 1600-র সমান হয়, 1 কতর সমান হবে? 1600/8-এর সমান হবে, মানে 1 সমান হবে 200-র।
এবার কোয়েশ্চেনে কি চাইছে, কোয়েশ্চেনে আমাকে বলছে অমিতের ইনকামটা বের করো, রামের ইনকামটা বের করো। অমিতের রেশিও কত, অমিতের রেশিও 6, তাহলে আমাকে বের করতে হবে 6 কিসের সমান, 6 কিসের সমান। 1 যদি 200 সমান হয়, 6 তাহলে কিসের সমান হবে, 6 তাহলে 6 গুণ 200 মানে 1200 সমান হবে। এই 1200টা কার ইনকাম, এই 1200টা অমিতের ইনকাম। রামের রেশিও কত, 2, তাহলে রামের 2 কতর সমান হবে, 1 যদি 200 সমান হয়, 2 কতর সমান হয়, 2 গুণ 200 মানে 400 সমান হয়। এই 400টা কার ইনকাম, 400টা রামের ইনকাম। তাহলে 1200টা অমিতের ইনকাম আর 400টা রামের ইনকাম। এইভাবে আমরা কিন্তু এই মেথড থেকে এটা বের করে ফেলতে পারি। এবং মিলিয়ে দেখো দুজনের যে ইনকাম তাদের যোগফলটা মানে টোটাল ইনকামটা 1600ই হচ্ছে। 1200 প্লাস 400 করলে কিন্তু তুমি 1600ই পাবে। এবার নেক্সট কোয়েশ্চেনটায় কি বলা আছে, নেক্সট কোয়েশ্চেনটায় অমিত আর রামের রেশিওটা বলা আছে 6:2 এবং তাদের মধ্যে ডিফারেন্স দিয়ে দিয়েছে। তাহলে অমিতের রেশিও কত, অমিতের রেশিও 6, রামের রেশিও কত 2। দুটোর মধ্যে কি বলে দিয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স। তো আমি এখানে বিয়োগ করব, বিয়োগ করে কত লিখব, বিয়োগ করলে হবে 4। এবার কোয়েশ্চেনের ডিফারেন্স কত বলা আছে 400, তাহলে আমি এই 4কে এই কোয়েশ্চেনের যে ডিফারেন্স মানে 400 সেটার সমান ধরবো। তাহলে 4কে 400 সমান ধরলে কি হবে, 4 ইজ ইকুইভ্যালেন্ট টু 400। 4 যদি 400 সমান হয়, 1 তাহলে কত সমান হবে, 400/4 মানে 100। এবার কার ইনকাম বের করতে হবে, অমিতের ইনকাম আর রামের ইনকাম বের করতে হবে। অমিতের ইনকাম আর রামের ইনকাম বের করতে হবে। অমিতের ইনকাম কত, অমিতের রেশিও হচ্ছে 6 আর রামের রেশিও হচ্ছে 2। তাহলে অমিতের রেশিও যদি 6 হয় তাহলে 6 কতর সমান, 6 হবে 100 গুণ 6 মানে 600 সমান। এটা কার ইনকাম বেরোলো, অমিতের। আর রামের ইনকাম কত, রামের রেশিওটা দেখো 2, তাহলে রামের 2 কতর সমান হবে, আবার ওই 1 থেকে ভাবো, 1 যদি 100 সমান হয় 2 কতর সমান হবে, 100 গুণ 2 মানে 200। এটা কার ইনকাম, রামের ইনকাম। এইভাবে কিন্তু আমরা এই রেশিও থেকে প্রত্যেকের ইনকাম আলাদা আলাদা করে বের করতে পারবো। ক্লিয়ার টু এভরিওয়ান, আই হোপ ইট ইজ। নেক্সট এই কোয়েশ্চেনটায় প্রোডাক্ট বলা আছে, এটা কিন্তু একটু অন্যরকম, এটা কিন্তু এক্স্যাক্টলি ওই মেথডে হবে না। এটাকে করার জন্য তোমরা কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এটাকে করার জন্য তোমরা অমিত আর রামের ইনকামটাকে এক্সের রেসপেক্টে ধরে নাও। অর্থাৎ অমিতের ইনকামটা এখানে তুমি 6 আছে তো অমিতের রেশিও, অমিতের রেশিওটাকে তুমি অমিতের ইনকামটাকে তুমি 6x ধরে নাও। অমিতের এটা ইনকাম, আগেরগুলোয় কিন্তু আমি রেশিও ধরে নিচ্ছিলাম, এখানে বলবো যে ডিরেক্ট অমিতের ইনকামটাকে তুমি 6x ধরে নাও। এটা কার ইনকাম, অমিতস ইনকাম। এমন কিছু সময় এতে নষ্ট হবে না, এইটুকু তোমরা করে নিতে পারবে। অমিতের ইনকাম কত ধরতে বললাম 6x, আর রামের রেশিও কত আছে 2, রামের ইনকামটাকে বলবো যে তোমরা ধরে নাও হচ্ছে 2x। এবার দুটোর প্রোডাক্ট মানে কি, দুজনের প্রোডাক্ট মানে দুজনের ইনকামের গুণফল, সেটা কত বলা আছে 1728। তো আমি যদি দুজনের ইনকামের গুণফল বের করি, অমিতের ইনকাম তো আমি জানি 6x, রামের ইনকাম ধরেছি 2x, তাহলে এই 6x গুণ 2x অর্থাৎ অমিতের ইনকাম গুণ রামের ইনকাম করলে আমি কত পাবো, করলে আমি পাবো 12x এর স্কোয়ার। এইবার এই যে 12x এর স্কোয়ার দুজনের ইনকামের প্রোডাক্ট বা ইনকামের গুণফল, সেটা 1728 সমান হবে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন অনুযায়ী বলাই আছে যে তাদের প্রোডাক্ট অফ দেয়ার ইনকাম, তাদের ইনকামের প্রোডাক্ট বা গুণফল 1728 সমান। তাহলে এই 12x এর স্কোয়ার অর্থাৎ এই যে গুণফলটা, এই গুণফলটা কিসের সমান হবে, অবশ্যই প্রোডাক্ট অফ ইনকাম মানে 1728 সমান হবে। তাহলে আমি এটাকে লিখছি কিসের সমান, 1728 সমান। এবার এখান থেকে যে কেউ তোমরা এক্স বের করতে পারবে খুব সহজেই। এক্স বের করতে গেলে কি করতে হবে, আমি সবার আগে 12টাকে এদিকে পাঠাবো, 12টাকে এদিকে পাঠালে কি হবে, ডিভাইড হয়ে যাবে। 12 দিয়ে 1728কে কেটে দাও, দেখো কত হবে 1 4 4। So it will come as 144। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু আমি কত পেলাম, এক্স স্কোয়ারের ভ্যালু আমি পেলাম 144। এবার আমি বোথ সাইডে, আমার তো এক্স লাগবে, এক্স স্কোয়ার তো লাগবে না, তো এক্স লাগবে যেহেতু আমি বোথ সাইডে স্কোয়ার রুট করে দেবো। বোথ সাইডে স্কোয়ার রুট করলে 144-এরও স্কোয়ার রুট হয়ে গেল আর এক্স স্কোয়ারেরও স্কোয়ার রুট হয়ে গেল। এক্স স্কোয়ারের স্কোয়ার রুট হয়ে গেলে কি হবে, এই রুট এই স্কোয়ারটাকে সরিয়ে দেবে, আলটিমেটলি পড়ে থাকবে এক্স। আর এখানে 144 মানে কি, 144 মানে
12 স্কোয়ার, আশা করি সবার এটা জানা আছে। একটু সবাই এই স্কোয়ারগুলো মনে রাখবে। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। এই বেসিকগুলো তো সবাই আশা করি জানো। 8 স্কোয়ার 64, জাস্ট লেট মি 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400. Then we have 21 square 441, 22 square 484, 23 square 489, yes, 24 square 576, 25 square 625, 26 square 676, 27 square 729, 28 square is 824, and 29 square is 861, and 30 square is 900. I want to check যে সব কটা আমি ঠিক লিখেছি কিনা। জাস্ট give me a minute to check that. 24 square, I have a doubt in this. 24 square is 576, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মোস্ট অফ দ্য ঠিক আছে। হ্যাঁ ওকে ফাইন। সো এখানে দেখো 144টাকে আমি 12 স্কোয়ার লিখতে পারি। এইখানে আবার এই স্কোয়ার আর এই রুটটা কেটে যাবে, তাহলে এক্সের ভ্যালু আমি কী পেলাম 12। এক্সের ভ্যালু আমি যে 12 পেলাম, তার মানে আমি এবার অমিত আর রাহুলের ইনকাম বের করতে পারবো। কিভাবে? দেখো আমি তো অমিতের ইনকামটা ধরে নিয়েছিলাম। অমিতের ইনকামটাকে আমি কত ধরে নিয়েছিলাম? আমি অমিতের ইনকামটাকে 6x ধরে নিয়েছিলাম। তাহলে আমি এখানে অমিতের ইনকামটাকে 6x ধরে নিয়েছি। এক্সের জায়গায় আমি 12 বসিয়ে দেবো। তাহলে 6 × 12 মানে অমিতের ইনকাম হয়ে গেল 72। আর রামের ইনকাম কত হবে? রামের ইনকামটাকেও আমি ধরে নিয়েছিলাম, কত ধরে নিয়েছিলাম? 2x। তাহলে রামের ইনকাম হবে 2x, মানে 2 × 12 মানে 24। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। স্কোয়ার নাম্বারগুলো সবাই মনে রাখবে। নেক্সট আমরা কোয়েশ্চেনগুলো শুরু করার আগে আমরা জাস্ট আর কয়েকটা কনসেপ্ট একটু বলে দিতে চাইছি, কারণ এই কনসেপ্টগুলো না জানলে পরবর্তী কোয়েশ্চেনগুলোতে আমাদের প্রবলেম ফেস হবে। ধরো কোনো কোয়েশ্চেনে তোমাকে A:B বলে দিয়েছে 2:5, আর তোমাকে B:C বলে দিয়েছে 5:7, এবং তোমার কাছে জানতে চাইছে যে A:B:C এর ভ্যালু কত। কি জানতে চাইছে? তোমার কাছে জানতে চাইছে A:B:C এর ভ্যালু কত। এবার দেখো A আর B আর C, এটা কোথায় আছে? এটা এই রেশিওতে রয়েছে। আর কোথাও কি এ আছে? পুরো চিত্রে আর কোথাও এ নেই। তাহলে এ এখানেই একমাত্র আছে, এবং এর ভ্যালু কি? ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, বিটা পরে আসছি। সিটা দেখো, সিটা একমাত্র এখানেই আছে, সেকেন্ড রেশিওতেই আছে, এবং সি এর ভ্যালু হচ্ছে 7। তো এ আর সি নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কাকে নিয়ে? বিকে নিয়ে। কেন? বি একবার এখানে আছে, এবং এখানে যখন আছে বি বলছে আমার ভ্যালু 5। আবার বি একবার এই সেকেন্ড রেশিওটাতেও আছে, এবং সেখানে বলছে আমার ভ্যালু 5। তো বি কিন্তু দুটো জায়গাতেই আছে, প্রথম রেশিওতেও আছে এবং দ্বিতীয় রেশিওতেও আছে। তাহলে বি যেহেতু প্রথম রেশিওতেও আছে এবং দ্বিতীয় রেশিওতেও আছে, আমাকে দেখতে হবে যে বি কি একই ভ্যালু নিয়ে বসে আছে দুটো রেশিওতে। তার উত্তর হচ্ছে হ্যাঁ, বি কিন্তু দুটো রেশিওতেই একই ভ্যালু নিয়ে বসে আছে। এবং যখন এরকম থাকবে যে যেটা দুটো রেশিওতেই আছে অর্থাৎ বি, সেটা একই ভ্যালু নিয়ে দুটো রেশিওতেই বসে আছে, সেক্ষেত্রে তোমাকে কোনো কষ্ট করতে হবে না। সেক্ষেত্রে A:B:C এর ভ্যালু তুমি ডিরেক্ট লিখে দিতে পারো। A এর ভ্যালু 2, বি এর ভ্যালু দুটো রেশিওতেই 5, তাহলে সমস্যাই নেই কোনো, বি মানে 5। আর সি এর ভ্যালু একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে 7, তো সি এর জায়গায় 7। তুমি ডিরেক্ট লিখে দিতে পারো A:B:C = 2:5:7। এইবার প্রবলেমটা কোথা থেকে শুরু হয়? প্রবলেমটা শুরু হয় যখন
এই রকম অঙ্ক আসে যে ধরো তোমাকে A:B বলে দিয়েছে 2:5 আর B:C বলে দিয়েছে 6:7। এবার এখানে দেখো একে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এই একটা জায়গাতেই আছে, এর ভ্যালু 2। সিকে নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, একটা জায়গাতেই আছে, ওর ভ্যালু 7। যেগুলো একটা জায়গাতে আছে অর্থাৎ একটাই রেশিওতে রয়েছে সেগুলোকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা কাকে নিয়ে? যেটা দুটো রেশিওতে আছে। তো বিকে দেখো, বি প্রথমে এখানে আছে ফার্স্ট রেশিওতে। ফার্স্ট রেশিওতে বি বলছে আমি 5। সেকেন্ড রেশিওতে বি আবার আছে এবং সেকেন্ড রেশিওতে বি কি বলছে? আমি 6। তাহলে বি একবার বলছে আমি 5, সেকেন্ড রেশিওতে গিয়ে বি আবার বলছে আমি 6। এরকম থাকলে কিন্তু আমি ডিরেক্ট এটাকে আর লিখতে পারবো না, আগেরটার মতো কিন্তু এটাকে আমি আর করতে পারবো না। তাহলে এটাকে কিভাবে করা যেতে পারে? এটাকে করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তুমি বি এর ভ্যালুগুলোকে নাও। বি এর ভ্যালু কী কী আছে ভাবো। বি এর ভ্যালু একবার আছে 5, তাহলে 5কে নাও। বি এর ভ্যালু আরও একবার কি আছে 6, তাহলে 6কে নাও। তুমি বি এর ভ্যালু দুটোকে নাও, নিয়ে এই যে বি এর দুটো ভ্যালু 5 আর 6, এই 5 আর 6-এর এলসিএম করো। 5 আর 6-এর এলসিএম মানে লসাগু। এলসিএম আশা করি কী করে করতে হয় সবাই জানো। তো 5 আর 6-এর এলসিএম ইজ 30। আমি আর করে দেখালাম না, জাস্ট যদি করে দেখাতে হয় 5 আর 6কে আমি কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো না, 1 দিয়ে করলে করব, আলটিমেটলি কিছু যাবে আসবে না। সো ইট ইজ 1 × 5 × 6, বা যেহেতু কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, আমরা যদি ডিরেক্টও নাম্বার দুটোকে মাল্টিপ্লাই করে দিই আমরা এলসিএম পেয়ে যাব, দ্যাট ইজ 30। সো 5 আর 6-এর এলসিএম হলো 30। এবার আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হবে যে আমরা এই দুটো নাম্বারকেই 30 বানাতে চাইব। কোন দুটো নাম্বারকে? এই বিকে আমরা দুটো রেশিওতেই 30 বানাতে চাইব, এটা আমাদের টার্গেট। বিটা এখানে কত আছে 5, একেও 30 বানাবো। আবার বিটা এখানে কত আছে 6, একেও 30 বানাবো। এটাই হবে আমাদের টার্গেট। আমাদের টার্গেট কি হবে? বিকে দুটো রেশিওতেই 30 বানানো। সো আমি এখানে আমাদের টার্গেটটা লিখছি। আওয়ার টার্গেট ইজ টু মেক বি 30, is to make b equals to 30 in both the ratios। দুটো রেশিওতেই আমরা b কে 30 বানাতে চাইব। ওকে, এইবার দেখো A:B কত আছে? A:B আছে 2:5। b কে যদি 30 বানাতে হয় কি করতে হবে বাবা? b এর ভ্যালু কত আছে? b এর ভ্যালু 5 আছে, রাইট? তো b এর ভ্যালু 5 আছে, এই 5কে আমাকে বানাতে হবে 30। তো 5কে কী করলে 30 হয়? 5কে 25 যোগ করলে 30 হয় বলতে পারো। তুমি বলতে পারো যে 5কে 6 গুণ করলে 30 হয়। এই দুটোই অপশান আছে। তো কথা হচ্ছে যে আমি সেকেন্ড অপশানটাই নেব, অর্থাৎ 5-এর সাথে আমি 6 গুণ করে 30 বানাবো। ঠিক আছে? তো এবার কথা হচ্ছে শুধু 5-এর সাথে 6 গুণ করলে হবে না, একটা রেশিওর শুধুমাত্র একটা এলিমেন্টকে গুণ করা যায় না। গুণ করতে হলে 5কেও 6 দিয়ে গুণ করতে হবে, আর এই 2কেও 6 দিয়ে গুণ করতে হবে, এটাই নিয়ম। তাহলে এটা কত হয়ে গেল? 2কে 6 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 12, আর 5কে 6 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 12:30। তাহলে আমার প্রথম টার্গেটটা সাকসেসফুল হলো যে বিকে আমি দুটো রেশিওতেই 30 বানাতে চাইছি। তো প্রথম রেশিওটাতে তো আমি বিকে 30 বানিয়ে দিলাম। এবার দ্বিতীয় রেশিও মানে B:C, সেখানে কি আছে? সেখানে দেখো, সেখানে আমরা B:C কত ছিল? B:C ছিল 6:7। 6:7। এখানে আমার বিকে সেই সেম বিকে আমি আবার 30 বানাতে চাইব। তো বিকে 30 বানাতে গেলে কি করতে হবে? 6কে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। এবং শুধু 6কে একা 5 দিয়ে গুণ করলে হবে না, 7কেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কত পাচ্ছি? B:C পাচ্ছি 30 × 35। তাহলে বি এর ভ্যালু কি হবে? বি এর ভ্যালু হচ্ছে 30 এখানেও, 30 এখানেও। তাহলে আমাদের টার্গেট সাকসেসফুল, অর্থাৎ বিকে আমরা দুটো জায়গাতেই 30 বানাতে পেরেছি। এবার তাহলে বি যেহেতু দুটো জায়গাতেই সমান হয়ে গেছে, এখানেও 30, এই রেশিওতেও 30, বি দুটো রেশিওতেও যেহেতু সমান, ফার্স্ট রেশিওতেও সমান, সেকেন্ড রেশিওতেও সমান, তাহলে A:B:C কত হবে? এর জায়গায় 12, এ একটাতেই আছে, বি দুটোতেই 30, তাহলে বি এর জায়গায় 30, আর সি একটাতেই আছে সেটা হচ্ছে 35, তো সি এর জায়গায় 35।
এবার এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কিন্তু এই জিনিসটাতে আমাদের একটু হলেও সময় লাগবে। কনসেপচুয়ালি জিনিসটা খুব সহজ, কিন্তু একটু হলেও সময় লাগবে। তো এটাকে আমরা আরেকটা শর্টকাটে করবো। এবার এই সেম জিনিসটাকে আমরা কি করব, আমরা একটা শর্টকাট মেথডে করব। কি সেই শর্টকাট মেথড? তুমি A:B:C একবারে লিখে নাও। লিখে নিয়ে ফার্স্টে ভাবো কি কি তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। কোয়েশ্চেনে তোমাকে A:B দিয়েছে, কত দিয়েছে? 2:5। A:B কত দিয়েছে? 2:5। তাহলে A এর নিচে 2 লেখো, B এর নিচে 5 লেখো। আর C এর নিচে ভাবো C এর কাছাকাছি কে আছে। C এর কাছাকাছি কি B আছে নাকি C এর কাছাকাছি A আছে? তোমার উত্তর হবে যে C এর কাছাকাছি B আছে। তাহলে B এর যে ভ্যালুটা সেটাই C এর ঘরেও লেখো, অর্থাৎ C এর ঘরে 5 লেখো। ওকে, এবার নেক্সট কোন রেশিওটা তোমাকে বলে দিয়েছে? A:B ছাড়া তোমাকে কি বলে দিয়েছে কোয়েশ্চেনে? A:B ছাড়া তোমাকে কোয়েশ্চেনে যেটা আরও বলে দিয়েছে সেটা হচ্ছে B:C, এবং B:C কত বলেছে? 6:7। B:C কত বলেছে? 6:7 লেখো। এবং এর ঘরে কি বসবে? এর ঘরে বসবে এর কাছাকাছি কে আছে। এর কাছাকাছি কি B আছে নাকি C আছে? তার উত্তর হচ্ছে এর কাছাকাছি B আছে। তো B এর যে ভ্যালুটা মানে 6, সেটাই এর ঘরে বসিয়ে দাও। আশা করি সবাই এটা বুঝতে পারলে। এইবার কাজ শেষ, জাস্ট আমাদেরকে একটা সিম্পল জিনিস করতে হবে, করলেই আমি অ্যান্সার পেয়ে যাব এটার। কি সেই সিম্পল জিনিসটা? জাস্ট গুণ করে দাও। এই লাইন বরাবর গুণ করো। 2 আর 6কে গুণ করলে কত পাবে? 12:2। এই লাইন বরাবর গুণ করো। 5 আর 6কে গুণ করলে কত পাবে? 30:2। এই লাইন বরাবর গুণ করো। 5 আর 7কে গুণ করলে কত পাবে? 35। দেখো অ্যান্সারটা কিন্তু আমি পেয়ে গেলাম 12:30:35, যেটা আমি কিন্তু আগে লসাগু টসাগু করে অনেক কষ্ট করে আমি আলটিমেটলি এখানে বের করতে পেরেছিলাম 12:30:35। সেটা কিন্তু ডিরেক্টলি আমরা এই শর্টকাটের মাধ্যমেও খুব তাড়াতাড়ি অল্প সময় করে ফেলতে পারি। সো নেক্সট ইজ, এই রকম অঙ্ক যদি আরও থাকে যেখানে ধরো তোমাকে A:B বলে দেবে। ধরো বলেছে A:B হচ্ছে 2:5। ধরো বলেছে B:C সমান সমান 3:6। ধরো C:D বলে দিয়েছে 9:11। এবং তোমাকে কোয়েশ্চেনে জানতে চেয়েছে A:B:C:D বের করতে হবে। এটাকেও কিন্তু আমরা নর্মালি করতে গেলে অনেক সময় লাগিয়ে ফেলবো। তো আমি এটাকেও তোমাদেরকে বলবো যে তোমরা শর্টকাট অ্যাপ্লাই করে করো। এটাকে লেখো A:B:C:D। এবার ফার্স্টে দেখো A:B কোয়েশ্চেনে বলা আছে, কত বলা আছে A:B 2:5। তাহলে A:B এর নিচে আমি 2:5 লিখে দিলাম। C এর ঘরে কি বসবে আর D এর ঘরে কি বসবে? C এর আশেপাশে কে আছে? C এর সব থেকে কাছে কে আছে? B। তাহলে C এর ঘরে B এর ভ্যালুটাই বসবে, মানে 5। D এর আশেপাশে কে আছে? B না A? D এর আশেপাশে অবশ্যই B না A কে আছে? অবশ্যই B আছে। তাহলে সেই B এর ভ্যালুটাই অর্থাৎ 5 D এর ভ্যালুতেও বসবে, মানে D এর ঘরেও বসবে। সো D এর ঘরেও কে বসলো? D এর ঘরেও 5ই বসলো, আর C এর ঘরেও 5 বসলো। সেম সেকেন্ড রেশিও 3:6। তাহলে B:C এর নিচে আমি 3:6 বসাবো। D এর ঘরে কাকে বসাবো? এই যে 6, D এর আশেপাশে কে আছে? D এর আশেপাশে C আছে। তাহলে এই C এর ভ্যালুটাই D এর ঘরে বসবে। আর A এর ঘরে কে বসবে? A এর পাশে কে আছে? C, D নাকি B? অবশ্যই B। তাহলে B এর ভ্যালু মানে 3টা বসবে A এর ঘরে। নেক্সট যেটা আছে রেশিও আমাদের কোয়েশ্চেনে দেওয়া, সেটা হচ্ছে C:D। এবং C:D কত? C:D এর রেশিওটা কোয়েশ্চেনে দেওয়া আছে 9:11। তাহলে আমি 9:11 C আর D এর নিচে লিখে দিলাম। এবার B এর ঘরে কে বসবে? B এর কাছে C আছে, তাহলে 9টা। আর D এর ঘরে কে? A এর ঘরে কে বসবে? A এর ঘরে বসবে C এর ভ্যালুটাই, কারণ Cটাই কাছে আছে। তুমি বলতে পারো B কাছে আছে, কিন্তু Bটা তো আমি বসাইনি, মানে Bটা তো ছিল না, Bটা নেওয়া হয়েছে। তো সেই রেসপেক্টে, একদম প্রথম রেসপেক্টে যদি ভাবি, Cটাই কাছে ছিল, মানে C এর ভ্যালুটা যেহেতু জানি, তো 9ই বসবে। এবার সব কটাকে তুমি গুণ করে দাও। 2, 3 আর 9কে গুণ করলে কত হবে? 9 3 27, 54:2। আবার এই লাইন বরাবর গুণ করো, কত হবে? 135। 5 3 15, 9 135। এই লাইন বরাবর গুণ করো, কত হবে? 270। আর এই লাইন বরাবর গুণ করো, কত হবে? 330। সো দিস ইজ আওয়ার অ্যান্সার।
তো এগুলোকে আমরা অনেক শর্টকাটে কিন্তু করে ফেলতে পারি এই মেথডে। এবার আমরা আমাদের নিউমেরিক্সগুলোয় চলে যাচ্ছি, যেখানে আমাদের কাছে বেশ কিছু ওয়ার্ড প্রবলেমস থাকবে। বেশিরভাগ অঙ্ক এখানে তোমরা খুব সহজেই করতে পারবে, কারণ তার বেসিক যে কনসেপ্টটা সেটা আমরা এখানে বলে দিয়েছি। প্রাইস অফ আ স্কুল ব্যাগ অ্যান্ড আ স্কুল ড্রেস আর ইন দ্য রেশিও অফ 8:7। স্কুল ব্যাগ আর স্কুল ড্রেসের প্রাইসের রেশিও কত? প্রাইসের রেশিও 8:7। এবং স্কুল ব্যাগ, প্রাইস অফ স্কুল ব্যাগ ইজ রেস 400 মোর দেন প্রাইস অফ স্কুল ড্রেস। স্কুল ব্যাগের প্রাইস 400 টাকা বেশি কিসের থেকে? স্কুল ব্যাগের প্রাইস 400 টাকা বেশি স্কুল ড্রেসের থেকে। তার মানে স্কুল ব্যাগের প্রাইস যদি 1000 টাকা হয়, কথার কথা, তাহলে ড্রেসের প্রাইস কত হবে? ড্রেসের প্রাইস হবে 600 টাকা। তার মানেই হচ্ছে জাস্ট গিভ মি তার মানেই হচ্ছে যে প্রাইস অফ স্কুল ব্যাগ ইজ 400 মোর, স্কুল ব্যাগের প্রাইস 400 টাকা বেশি ড্রেসের থেকে, এটাই বোঝাতে চাওয়া হচ্ছে। এবার স্কুল ব্যাগের প্রাইস 400 টাকা বেশি মানে কি? তার মানে কি বলা আছে কোয়েশ্চেনে? অ্যাকচুয়ালি দুটোর মধ্যে ডিফারেন্স বলা আছে। ভাবো 1000 টাকা ব্যাগের দাম, 600 টাকা ড্রেসের দাম, তাহলে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কত? দুটো জিনিসের দামের মধ্যে ডিফারেন্স 400 টাকা। এই 400 টাকাটাই বলে দিয়েছে কোয়েশ্চেনে, যে প্রাইস অফ স্কুল ব্যাগ ইজ 400 মোর দ্যান দ্য প্রাইস অফ স্কুল ড্রেস। তো আমি এখানে 1000 আর 600টা তো ধরে নিলাম বোঝানোর জন্য, কিন্তু আলটিমেটলি এই 400টা কি বলেছে কোয়েশ্চেনে? 400টা বলেছে ডিফারেন্স। তাহলে এটা কিন্তু ডিফারেন্স, মানে আমি ওই যে টাইপ 2 করিয়েছিলাম সেই টাইপ 2 এর অঙ্ক। তাহলে ব্যাগকে আমি কত ধরতে পারি? ব্যাগের রেশিও 8, ড্রেসের রেশিও আমি ধরতে পারি 7। দুটোর মধ্যে ডিফারেন্স মানে মাইনাস কত হবে? 1। এই এক কতর সমান? ডিফারেন্স কোয়েশ্চেনে কত বলা আছে? স্কুল ব্যাগ আর স্কুল ড্রেসের প্রাইসের মধ্যে ডিফারেন্স বলা আছে কোয়েশ্চেনে 400 টাকার। তাহলে এই ডিফারেন্সটাকে আমি কত ধরতে পারি? এই এক, মানে এই ডিফারেন্সটাকে আমি 400 ধরতে পারি। এক যদি 400 সমান হয়, কি বের করতে হবে? স্কুল ড্রেসের প্রাইস। স্কুল ড্রেস মানে কি? স্কুল ড্রেসের রেশিও 7, তাহলে 7 কতর সমান? 1 400 সমান হলে 7 হবে 400 গুণ 7 মানে 2800 টাকার সমান। তাহলে স্কুল ড্রেসের প্রাইস কিন্তু 2800 টাকা। A:B হচ্ছে 8:13, B:C হচ্ছে 5:8, C:D হচ্ছে 4:5। আমাকে A:B:C:D বের করতে হবে। আমরা কিন্তু এই টাইপটা অলরেডি করে ফেলেছি এবং এটা খুব সিম্পলি আমরা এবার তাড়াতাড়ি করে ফেলবো। A:B:C:D। A:B এর নিচে আমি কি লিখবো? A:B এর নিচে আমি 8:13 লিখবো। C এ কে বসবে? C এ 13 আর D এও 13। B:C এর নিচে আমি কি লিখবো? 5:8। এর নিচে কে বসবে? এই 5টা এর নিচে চলে যাবে কারণ এটা কাছাকাছি আছে, আর এই 8টা ডি এর নিচে চলে যাবে কারণ এটা কাছাকাছি আছে। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে C:D। C:D এর নিচে যাবে 4:5, বি এর নিচে কি যাবে? বি এর নিচে 4 আর এ এর নিচেও 4। এবার আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এগুলোকে গুণ করে দেওয়া। জাস্ট উপর আমরা এগুলোকে গুণ করে দেবো। এই লাইন বরাবর সব কটাকে গুণ করব। গুণ করলে কত হবে? 5 × 40 আর 4 160, 5 × 20 260, আচ্ছা এটা কত হবে? 32 7 8 13 416 আর এটা হবে 520। সো এবার এটাকে সিম্পলিফাই করা যেতে পারে আরও। এটাকে আমি 4 দিয়ে কাটতে পারি। প্রত্যেকটাকে আমি 4 দিয়ে কাটলে এগুলোরও সিম্পলিফাইড ফর্মে চলে আসবে। 160কে 4 দিয়ে কাটবো 40, 260কে 4 দিয়ে কাটবো ইট উইল কাম অ্যাজ 65, 416কে 4 দিয়ে কাটবো 104, আর 520কে 4 দিয়ে কাটবো 130। আর এটাকে সিম্পলিফাই করা পসিবল নয়, এটাই আমাদের অ্যান্সার। P:Q দেওয়া আছে, Q:R দেওয়া আছে, R:S দেওয়া আছে। কি বের করতে হবে? P:S। দেখো P:S বের করতে গেলেও বেস্ট স্ট্র্যাটেজি বা বেস্ট অপশান হচ্ছে তুমি P:Q, R:S বের করে নাও। সেখান থেকে তুমি P:S বলে দিতে পারবে। P:Q, R:S। P:Q কত? 4:5, Q:R কত? 3:4, আর R:S কত? R:S 2:5। এবার এই আর এর নিচে কত যাবে? কাছাকাছি কে আছে? 5 আছে, তাহলে 5।
এখানে এস এর নিচে কে যাবে, এস এর নিচে 4 যাবে, আর পি এর নিচে 3, আর এখানে কিউ এর নিচে 2, আর পি এর নিচেও 2। এবার আমরা মাল্টিপ্লাই করে দিলে এটা হয়ে যাবে 4 3 12 24, 5 3 15 30, 20 40, 100। তাহলে এটাকে আর সিম্পলিফাই করা যেতে পারে, এগুলোকে সবকটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি। তো এটা হবে 12, এটা হবে 15, এটা হবে 20, আর এটা হবে 50। এবার পি ইস টু এস বের করতে বলেছে। পি এর ভ্যালু কত দেখো, পি হচ্ছে ফার্স্টেরটা মানে 12, আর এস এর ভ্যালু কত দেখো, এস এর ভ্যালু হচ্ছে লাস্টেরটা মানে 50। তো অ্যান্সার হবে তোমার 12:50, বা এটাকে তুমি আরও সিম্পলিফাই করে লিখতে পারো 6:25। ওকে, সো পি ইস টু এস যদি বের করতে বলে সেক্ষেত্রেও বেটার অপশান কি, তুমি পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস বের করে নাও, নিয়ে সেখান থেকে পি ইস টু এস বলে দাও। নেক্সট আরেকটা অঙ্ক আছে, তা প্রবাবলি এসএস নেওয়া কোনো অঙ্ক, দ্যাটস ওয়াই এরকম আছে। এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়ালস টু 3:4:5, হোয়াট উইল বি দ্য রেশিও অফ এক্স বাই ওয়াই ইস টু ওয়াই বাই জেড ইস টু জেড বাই এক্স। এই ধরনের অঙ্কে তোমায় দেখো কী কী বলে দিয়েছে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড কোয়েশ্চেনে বলে দিয়েছে 3:4:5। তুমি একদম সোজা চোখ বন্ধ করে ধরে নাও এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 4, আর জেড হচ্ছে 5। একদম সোজা চোখ বন্ধ করে তুমি এটা ধরে নাও, আর কিছু দেখতেই হবে না। যেই তুমি চোখ বন্ধ করে এটা ধরে নিলে যে এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 4, জেড হচ্ছে 5, এবার তুমি এই ভ্যালুতে এটা বসিয়ে দেবে, এক্স বাই ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবে, ওয়াই বাই জেডের জায়গায় বসিয়ে দেবে, আর জেড বাই এক্সের জায়গায় বসিয়ে দেবে। তাহলে এক্স বাই ওয়াইয়ের জায়গায় আমি যদি এক্সের জায়গায় বসিয়ে দিই 3, আর ওয়াইয়ের জায়গায় 4, তাহলে এটা হয়ে গেল 3/4। ওয়াই বাই জেডে ওয়াইয়ের জায়গায় আমি কত বসাবো 4, আর জেডের জায়গায় আমি কত বসাবো, জেডের জায়গায় বসাবো 5, আর জেড বাই এক্সে আমি জেডের জায়গায় বসাবো 5, আর এক্সের জায়গায় বসাবো 3। এবার এই রেশিওটাকে এইভাবে রেখে দিলে হবে না, এটাকে নর্মাল ফর্মে নিয়ে আসতে হবে। নর্মাল ফর্ম মানে কী ধরনের দেখতে হয়, নর্মাল ফর্ম এরকম দেখতে হয়। ধরো 10:12:15, এইটা হচ্ছে একটা নর্মাল ফর্ম, অর্থাৎ ফ্র্যাকশানে নেই, এখানে রেশিওগুলো একটা ফ্র্যাকশান হিসেবে আছে। তো আমি এই ফ্র্যাকশানের রেশিও না দেখিয়ে এটাকে এই নর্মাল ফর্মে নিয়ে আসতে চাইছি, এবং এখান থেকে এখানে এই যে নর্মাল ফর্মে নিয়ে আসা সেটা কিভাবে হয় সেটা আমরা দেখতে চাইছি, সেটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না তার জন্য, যেটা একদম বেসিক জিনিস সেটা হচ্ছে তুমি ডিনমিনেটর বা হরগুলোকে নিয়ে নাও। ডিনমিনেটর বা হরগুলো কী কী, একটা ডিনমিনেটর হচ্ছে 4, একটা ডিনমিনেটর হচ্ছে 5, একটা ডিনমিনেটর হচ্ছে 3। এই হরগুলোকে নিয়ে নাও, 4, 5 আর 3, এই হরগুলোকে নিয়ে নাও, নিয়ে এদের এলসিএম বা লসাগু বের করে ফেলো। 4, 5 আর 3-এর এলসিএম কত হয়, 4, 5 আর 3-এর এলসিএম হয় 60। ঠিক আছে, তো এই যে এলসিএম 60, এই 60 দিয়ে আমি প্রত্যেকটা রেশিওকে মাল্টিপ্লাই করে দেবো। রেশিওর প্রত্যেকটা এলিমেন্টকে আমি এই 60 দিয়ে বা এই 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ 3/4কেও মাল্টিপ্লাই করবো, 4/3কেও করবো, 3/5/3কেও করবো। তাহলে প্রথমে 3/4কে করি 60 দিয়ে মাল্টিপ্লাই, ইস টু 4/5কে করি 60 দিয়ে মাল্টিপ্লাই, ইস টু 3/5, আচ্ছা ইস টু আছে 5/3কেও করি 60 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 60 দিয়ে 4কে কেটে দিলে কত হয়ে গেল 15, 5 দিয়ে 60কে কাটলাম কত হলো 12, 3 দিয়ে 60কে কাটলাম হলো 20। তাহলে এখানে কি পাচ্ছি 3 গুণ 15 মানে 45, ইস টু এখানে কি পাচ্ছি 4 গুণ 12 মানে 48, ইস টু এখানে কি পাচ্ছি 5 গুণ 20 মানে 100। তাহলে 45 ইস টু 48 ইস টু 100 হচ্ছে আমাদের রেশিও। ওকে, তো আশা করি নর্মাল ফর্মে এটা আসলো, এবং কিভাবে আসলো পুরো প্রসেসটা তোমরা বুঝতে পারলে। নেক্সট যে অঙ্কটা আছে এটা খুব পপুলার একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক প্রচুর থাকে, যেখানে দেখা যাবে যে তোমাকে এক্স আছে, এক্সের সাথে একটা কোএফিসিয়েন্ট বা সহগ দিয়ে দিয়েছে। এক্সের কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে যেটা এক্সের সাথে গুণ হয়ে আছে সেই সংখ্যাটা কত 15, তাহলে এক্সের কোএফিসিয়েন্ট 15, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট 24, জেডের কোএফিসিয়েন্ট 32, এক্স ইস টু ওয়াই ইস টু জেড বের করতে হবে। এই ধরনের অঙ্কে তুমি এক্সের ভ্যালু তুমি ডিরেক্ট লিখবে, কি লিখবে, এক্সের ভ্যালু তুমি লিখবে 1/এক্সের কোএফিসিয়েন্ট। ওয়াইয়ের ভ্যালু তুমি ডিরেক্ট লিখবে, ওয়াইয়ের ভ্যালু কি লিখবে 1/ওয়াইয়ের কোএফিসিয়েন্ট। জেডের ভ্যালু তুমি ডিরেক্ট লিখবে, কি লিখবে 1/জেডের কোএফিসিয়েন্ট। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু আসলে কি 1/এক্সের কোএফিসিয়েন্ট, এক্সের কোএফিসিয়েন্ট মানে কি বললাম 15, তাহলে 1/15। ওয়াইয়ের ভ্যালু কি 1/ওয়াইয়ের কোএফিসিয়েন্ট, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কি ওয়াইয়ের কোএফিসিয়েন্ট 24, তাহলে 1/24, আর জেডের কোএফিসিয়েন্ট 1/32।
এবার কোয়েশ্চেনে কী চেয়েছে, কোয়েশ্চেনে তোমার কাছে চেয়েছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তুমি তিনটেরই ভ্যালু বের করে ফেলেছো বা ভ্যালু জেনে গেছো। কী কী? 1/15 এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু 1/24, জেডের ভ্যালু 1/32। এবার এটাকে এইভাবে রেখে দিলে হবে না, এটাকে আমাকে নর্মাল ফর্মে নিয়ে আসতে হবে। যে নর্মাল ফর্মে নিয়ে আসা আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছি। তো নর্মাল ফর্মে নিয়ে আসার জন্য আমি কি করব, 15, 24 আর 32 মানে যেগুলো আমাদের হর বা ডিনোমিনেটর সেগুলোর এলসিএম করব। 15, 24 আর 32-এর আমি যদি এলসিএম করি, 2 দিয়ে করলাম, এটা 12, এটা 16, এটা 15, আবার যদি 2 দিয়ে করি ইট উইল কাম অ্যাজ 6 আর 8, 15, 2 দিয়ে 3, 4 আর এটা 15, আর 3 দিয়ে করলে 5, 1, 4। তাহলে বাচ্চারা 20, 3 60, 120, 240, 480। এলসিএম কত হচ্ছে? 480। তাহলে 1/15 গুণ 480 গুণ 1/24 গুণ 480 গুণ ইস্টু 1/32 ইস্টু 480। এবার তোমরা দেখো এটাকে সবকটাকেই তোমরা কেটে নিতে পারবে এবং এখান থেকে তোমরা এটাকে করে নিতে পারবে। 15 দিয়ে 480-কে কাটবো, কত হবে? 3। 32, 24 দিয়ে 480-কে কাটবো হবে 20, 32 দিয়ে 480-কে কাটবো হবে 15। তাহলে অ্যান্সার কত পাচ্ছি এখানে? 32 আর 1 গুণ হয়ে ফার্স্টেরটা হচ্ছে 32, 20 আর 1 গুণ হয়ে সেকেন্ডেরটা হচ্ছে 20, আর লাস্টেরটা হচ্ছে 15 আর 1 গুণ হয়ে 15। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 32:20:15। ওকে, আচ্ছা সেম অঙ্ক এটা, আগে এটাই ছিল, তো এটা আলাদা করে আর করার কিছু নেই। সাম অফ 4 মেম্বার্স এবিসি ইজ 875। আচ্ছা, 4জন মেম্বারের, সরি 4টে নাম্বার, সাম অফ 4 নাম্বারস, 4টে নাম্বার এবিসিডি, তাদের যোগফল কত বলা আছে কোয়েশ্চেনে? তাদের যোগফল বলা আছে 875। এ আর বি এর রেশিও কোয়েশ্চেনে বলে দিয়েছে। কি বলেছে? এ আর বি এর রেশিও কোয়েশ্চেনে, এ আর বি এর রেশিও বলে দিয়েছে 1:2। কোয়েশ্চেনে বি আর সি এরও রেশিও বলে দিয়েছে কত? 3:1। এ আর বি এর রেশিও বলে দিয়েছে 1:2, আর সি আর ডি এর রেশিও বলে দিয়েছে 2:3। 2:3 এবং আমাকে সি এর ভ্যালু বের করতে হবে। তো সবার আগে যেটা বুদ্ধিমানের কাজ হবে যে আমি এবিসিডি রেশিওটা একসাথে বের করে নিতে চাইছি, অর্থাৎ A:B:C:D রেশিওটা কী হবে সেটা আমি একসাথে বের করে নিতে চাইছি। তাহলেই আমি ওই ফার্স্ট টাইপে তোমাদের একদম ফার্স্টে যে সামের অঙ্কটা করানো হয়েছিল সেই টাইপের মতো করে কম্পেয়ার করতে পারবো। তো A:B কত বলা আছে? 1:2। সি এর জায়গায় কত বসাবো? 2, ডি এর জায়গায় 2। B:C কত বলা আছে? 3:1। ডি এর জায়গায় 1, এ এর জায়গায় 3, আর C:D বলা আছে 2:3। তাহলে বি এর জায়গায় 2, এর জায়গায় 2। গুণ করে দিলে কত হবে? এর ভ্যালু হবে হচ্ছে 136, বি এর ভ্যালু হবে 12, সি এর ভ্যালু হবে 4, আর ডি এর ভ্যালু হবে 6। তাহলে আমি A:B:C:D পেয়ে গেলাম। এই A:B:C:D কত হচ্ছে? A:B:C:D হচ্ছে 6:12:4:6। এটাকে যদি আর সিম্পলিফাই আমরা করতে চাই, ইট উইল কাম অ্যাজ 3, 2 দিয়ে কাটলাম 6, 2, 3। এবার এই চারটের যোগফল কোয়েশ্চেনে বলা আছে 875, কিন্তু আমি যদি রেশিওর রেসপেক্টে এই চারটের যোগফল বের করতে চাই, রেশিওর রেসপেক্টে অর্থাৎ রেশিওর নাম্বারগুলোকে ধরে যদি আমি চারটের যোগফল বের করতে চাই, এ হচ্ছে 3 রেশিও অনুযায়ী, বি হচ্ছে 6 রেশিও অনুযায়ী, সি হচ্ছে 2 রেশিও অনুযায়ী, আর ডি হচ্ছে 3 রেশিও অনুযায়ী। চারটের এই রেশিওগুলোর যোগফল কত হচ্ছে? রেশিওর নাম্বারগুলোর যোগফল হচ্ছে 3 আর 2 5 6 11, 14। এই যে 14 রেশিওগুলোর যোগফল, কোয়েশ্চেনের রেশিওগুলোর যোগফল কত বলা আছে? ভালো করে লক্ষ্য করো, কোয়েশ্চেনের রেশিওগুলোর যোগফল মানে টোটাল বলা আছে 875। তাহলে এই 14টা কিসের সমান? 875-এর সমান। তাহলে 1 কিসের সমান হবে? 1 সমান হবে 875/14-এর। এবং আমার কি লাগবে? সি লাগবে। কোয়েশ্চেনে চেয়েছে সি এর ভ্যালু। সি এর রেশিওটা কত? সি এর রেশিওটা হচ্ছে 2। তাহলে 2 কিসের সমান? 2 হবে ঐকিক নিয়মের মতোই একদম, 2 হবে 875/14 ইন্টু 2 এর সমান। এটাকে 2 দিয়ে কাটলে এটা হবে 7, 7 দিয়ে এটাকে কাটবো 125। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 125। তাহলে সি এর ভ্যালু কত হবে? 125। সি এর রেশিও কত? সি এর রেশিও 2, সেখান থেকে সি এর ভ্যালু কত পেলাম? 125। দিস ইজ সি ইজ ভ্যালু।
নেক্সট যেটা আছে দেখো পি ইস টু কিউ ইস টু আর দেওয়া আছে পি ইস টু কিউ 3:4, কিউ ইস টু আর 4:7, পি প্লাস কিউ ইস টু কিউ প্লাস আর ইস টু আর প্লাস পি বের করতে হবে। এটার জন্য প্রথমে তোমরা যেটা করে নাও পি ইস টু কিউ ইস টু আর বের করে নাও। তো পি ইস টু কিউ ইস টু আর এখানে ডিরেক্টলি বেরিয়ে যাবে, কারণ এটাতেও কিউ এর ভ্যালু 4, এটাতেও কিউ এর ভ্যালু 4। তাহলে পি ইস টু কিউ ইস টু আর কত হবে 3:4:7। এইটা হয়ে গেছে, মানে তোমার অঙ্ক এখানে সলভ। এটা খুব সিম্পল অঙ্ক, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। এবার একই রেশিওতে যেই কম্বাইন করে ফেলবে একই সাথে, আগেরটার মতো ঠিক এখানেও একই রেশিওতে একই সাথে যেই কম্বাইন করে ফেলবে, তারপর খালি ভ্যালু ধরে বসিয়ে দাও, যা জানতে চাইছে ভ্যালু ধরে বসিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। পি প্লাস কিউ কত হবে, পি এর ভ্যালু তুমি 3 ধরে নাও, আর কিউ এর ভ্যালু 4 ধরে নাও, আর এর ভ্যালু 7 ধরে নাও, বসিয়ে দাও। পি প্লাস কিউ হবে 3 প্লাস 4, কিউ প্লাস আর হবে 4 প্লাস 7, আর আর প্লাস পি হবে 7 প্লাস 4। তাহলে 3 প্লাস 4 হচ্ছে 7, 4 প্লাস 7 11, 7 প্লাস 4 11। আচ্ছা ঠিক করলাম না, 7 প্লাস পি এর ভ্যালু তো 3, তাহলে 7 প্লাস 3 10। দিস ইজ আওয়ার অ্যান্সার 7:11:10। আর একটা অঙ্ক, এটা আমরা লাস্ট আজকে করবো। সি ইজ ইকুয়াল টু 2/3 অফ ডি বলেছে, অফ মানে ইনটু, তো আমি এটাকে এইভাবে লিখলাম। আর ডি বলেছে 3/8 অফ ই, অফ মানে আবারও ইনটু, আমি এইভাবে লিখলাম। কি বের করতে হবে, সি ইজ টু ই বের করতে হবে। ডিটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা হয়ে যাবে সি বাই ডি সমান সমান 2/3। সি বাই ডি মানে কি, সি ইজ টু ডি, 2/3 মানে 2:3। আবার এই ইটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, এটা হয়ে যাবে ডি বাই ই সমান সমান 3/8। এটাকে আমি ডি ইজ টু ই করে লিখলে এটা কি হয়ে যাবে 3:8। এইবার সি ইজ টু ডি ইজ টু ই আমি বের করতে পারবো এখান থেকে, খুব সহজেই আমি এখান থেকে সি ইজ টু ডি ইজ টু ই বের করতে পারবো। ডি এর ভ্যালু কি দুটোতে সেম না আলাদা, এটাতে ডি এর ভ্যালু 3, এটাতেও ডি এর ভ্যালু 3, তো দুটোতেই ডি এর ভ্যালু সেম। তো এখানে কিন্তু আমাকে কোনো শর্টকাট অ্যাপ্লাই করতে হবে না, বা লসাগু করেও বের করতে হবে না। নর্মালি আমি সি ইজ টু ডি ইজ টু ই লিখে দিতে পারি, কারণ ডি এর ভ্যালু দুটো রেশিওতেই সেম, এটাতেও 3, এটাতেও 3। তাহলে সি ইজ টু ডি ইজ টু ই হবে 2:3:8। তাহলে সি ইজ টু ই কী হবে, সি ইজ টু ই হবে 2:8। তাহলে সি ইজ টু ই হবে 2:8। আমাদের অ্যান্সার হচ্ছে 2:8। আজকের ক্লাসে আমরা রেশিওটা এই অবধি কমপ্লিট করলাম।